একই দিনে ম্যাচ হেরেছে দক্ষিণ এশিয়ার দল বাংলাদেশ, ইন্ডিয়া ও পাকিস্তান। তবে চাইনিজ তাইপেইকে হারিয়ে অবাক করার সাফল্য পেয়েছে শ্রীলঙ্কা। বলছিলাম 2027 এফসি এশিয়ান কাপ বাছাই পর্বের কথা। এদিকে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ হারায় মূল পর্বে কোয়ালিফাই করার সম্ভাবনা কমে গিয়েছে বাংলাদেশের। তবে শেষ হয়নি স্বপ্ন। পরবর্তী ম্যাচে ঘুরে দাঁড়াতে পারলে এখনও এখান থেকেই ভালো কিছু করা সম্ভব বাংলাদেশের পক্ষে। 24তম ম্যাচ শেষে 2027 এফসি এশিয়ান কাপ বাছাই পর্বের পয়েন্ট টেবিল, পরবর্তী ম্যাচের সময়সূচি ও এশিয়ান কাপ বাছাই পর্বের নিয়মকানুন নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে। আসসালামু আলাইকুম, ওয়াইএন শপ বিডি প্রেজেন্টস এশিয়ান কাপ বাছাই পর্ব আপডেটে আপনাকে স্বাগতম। গত 10 জুন মঙ্গলবার 2027 এফসি এশিয়ান কাপ বাছাই পর্বের অংশ হিসেবে রাউন্ড 2-এ 12টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যেখানে প্রথম ম্যাচে মালদ্বীপকে 1-0 গোলের ব্যবধানে হারিয়েছিল তাইমুর লেস্ট। এরপর চাইনিজ তাইপেইকে 3-1 গোলের ব্যবধানে হারিয়েছিল শ্রীলঙ্কা। তৃতীয় ম্যাচে পাকিস্তানকে 1-0 গোলের ব্যবধানে হারিয়েছিল মায়ানমার। চতুর্থতম ম্যাচে ফিলিপাইন্স বনাম তাজিকিস্তানের মধ্যকার ম্যাচটি 2-2 গোলে ড্র হয়েছিল। এরপর পঞ্চম ম্যাচে ইন্ডিয়াকে 1-0 গোলের ব্যবধানে হারিয়েছিল হংকং। ষষ্ঠতম ম্যাচে লাওস নেপালকে 2-1 গোলের ব্যবধানে হারিয়েছিল। এরপর সপ্তম ম্যাচে ভুটানকে 2-1 গোলের ব্যবধানে হারিয়েছিল ব্রুনাই। অষ্টম ম্যাচে বাংলাদেশকে 2-1 গোলের ব্যবধানে হারিয়েছিল সিঙ্গাপুর। এরপর নবম ম্যাচে ভিয়েতনামকে 4-0 গোলের ব্যবধানে হারিয়েছিল মালয়েশিয়া। দশম ম্যাচে তুর্কমেনিস্তান থাইল্যান্ডকে 3-1 গোলের ব্যবধানে হারিয়েছিল। এরপর আফগানিস্তানকে 1-0 গোলের ব্যবধানে হারিয়েছিল সিরিয়া। এবং 12তম ও শেষ ম্যাচে ইয়েমেন ও লেবাননের মধ্যকার ম্যাচটি গোলশূন্য ব্যবধানে ড্র হয়েছিল। তো ইয়েমেন বনাম লেবাননের মধ্যকার ম্যাচ দিয়ে রাউন্ড 2-এর 12তম ম্যাচ শেষ হয়েছে। তো এখানে কিন্তু প্রত্যেকটা দল 6টি করে ম্যাচ খেলবে, যার মাঝে রাউন্ড 2-এর মাধ্যমে প্রত্যেকটি দল 2টি করে ম্যাচ খেলে ফেলেছে। প্রতিটি দল 2টি করে ম্যাচ খেলার ফলে এই বাছাই পর্বে 24তম ম্যাচ শেষ হয়েছে, যেখানে এই বাছাই পর্বে সর্বমোট ম্যাচ অনুষ্ঠিত হবে 72টি ম্যাচের মাঝে 24তম ম্যাচ শেষে। চলুন প্রথমে আমরা দেখে নেই পয়েন্ট টেবিলের দলগুলোর অবস্থান কোথায়, এবং পয়েন্ট টেবিল থেকে আমরা দেখে নেব কোন দলের মূল পর্বে অংশগ্রহণ করার সম্ভাবনা কতটুকু, এবং এই বাছাই পর্বের কোন নিয়মে পরিচালিত হচ্ছে এই নিয়মকানুনগুলো দেখে নেব। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না খেলাধুলার নিয়মিত আপডেট সবার আগে পেতে। এছাড়াও ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশ ফুটবল দলের হোম জার্সি অথবা অ্যাওয়ে জার্সি কিনতে পারবেন ওয়াইন শপ বিডি থেকে। চাইলে জার্সিতে আপনার নাম, পছন্দের জার্সি নাম্বারটা লিখে নিতে পারবেন। এছাড়াও বাংলাদেশ ফুটবল দলের জার্সি নয়, শুধু আর্জেন্টিনা, ব্রাজিল সহ বিভিন্ন ক্লাব ফুটবলের লেটেস্ট এডিশনের জার্সি ও রিট্রো জার্সিও পেয়ে যাবেন ওয়াইন শপ বিডিতে। চাইলে আপনার মন মতো ডিজাইনে কাস্টমাইজ জার্সিও বানিয়ে নিতে পারবেন ওয়াইন শপ বিডি থেকে। তাই ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার পছন্দের দলের জার্সি বা প্রিয় দলের জার্সি সংগ্রহ করতে এখনই স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে ওয়াইন শপ বিডির অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক থাকবে, আপনারা ফেসবুক পেজটা ভিজিট করে অর্ডার কনফার্ম করতে পারেন। তো 2027 এশিয়ান কাপ বাছাই পর্বের তৃতীয় রাউন্ডে সর্বমোট 24টি দল অংশগ্রহণ করছে, আর এই 24টি দলকে 6টা আলাদা গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটি গ্রুপে দল সংখ্যা রয়েছে 4টি করে। চলুন আমরা 6টি দলের আলাদা আলাদা পয়েন্ট টেবিল দেখে নেব। প্রথমেই গ্রুপ এতে থাকা দলগুলোর পয়েন্ট টেবিলে অবস্থান, যেখানে 4টি দলের মাঝে পয়েন্ট টেবিলের 4 নম্বরে রয়েছে মালদ্বীপ, 3 নম্বরে রয়েছে তাইমুর লেস্ট, 2 নম্বরে ফিলিপাইন্স, 1 নম্বরে তাজিকিস্তান। প্রতিটি দলই 2টি করে ম্যাচ খেলেছে, যেখানে 4 নম্বরে থাকা মালদ্বীপ কোনো ম্যাচ জিততে পারেনি। 2টি ম্যাচ খেলেছে, 2টি ম্যাচই হেরেছে, যার ফলে কোনো পয়েন্ট পায়নি মালদ্বীপ। পয়েন্ট টেবিলের 3 নম্বরে থাকা তাইমুর লেস্ট 2টি ম্যাচ খেলে 1 ম্যাচ জিতেছে, 1 ম্যাচ হেরেছে। 1 ম্যাচ জিতে 3 পয়েন্ট পেয়েছে তাইমুর লেস্ট। 2 নম্বরে থাকা ফিলিপাইন্স 2টি ম্যাচ খেলেছে, 1 ম্যাচ জিতেছে, 1 ম্যাচ ড্র করেছে। 1 ম্যাচ জিতে 3 পয়েন্ট, 1 ম্যাচ ড্র করে 1 পয়েন্ট, সর্বমোট 4 পয়েন্ট পেয়েছে ফিলিপাইন্স। 1 নম্বরে থাকা তাজিকিস্তানও 2টি ম্যাচ খেলে 1 ম্যাচ জিতেছে, 1 ম্যাচ ড্র করেছে, পয়েন্ট পেয়েছে 4। এরপর গ্রুপ বিতে থাকা 4টি দলের মাঝে পয়েন্ট টেবিলের 4 নম্বরে রয়েছে ভুটান, 3 নম্বরে ইয়েমেন, 2 নম্বরে ব্রুনাই, 1 নম্বরে লেবানন। প্রতিটি দলই 2টি করে ম্যাচ খেলেছে, যেখানে 4 নম্বরে থাকা ভুটান 1 ম্যাচ ড্র করেছে, 1 ম্যাচ হেরেছে। 1 ম্যাচ ড্র করে 1 পয়েন্ট পেয়েছে ভুটান। 3 নম্বরে রয়েছে ইয়েমেন, 2টি ম্যাচ খেলেছে, 2টি ম্যাচই তারা ড্র করেছে। 2 ম্যাচের 2টি ড্র করে 2 পয়েন্ট পেয়েছে ইয়েমেন।
2 নম্বরে থাকা ব্রুনাই দুটি ম্যাচ খেলেছে, যেখানে এক ম্যাচ জিতেছে, এক ম্যাচে হেরেছে। এক ম্যাচ জিতে 3 পয়েন্ট পেয়েছে ব্রুনাই। 1 নম্বরে থাকা লেবানন, তারা দুটি ম্যাচ খেলেছে, এক ম্যাচ জিতেছে, এক ম্যাচে ড্র করেছে। লেবানন পয়েন্ট পেয়েছে 4, রয়েছে 1 নম্বর অবস্থানে। এরপর গ্রুপ সিতে থাকা 4টি দলের মাঝে পয়েন্ট টেবিলের 4 নম্বরে রয়েছে ইন্ডিয়া, 3 নম্বরে বাংলাদেশ, 2 নম্বরে হংকং, 1 নম্বরে সিঙ্গাপুর। প্রতিটি দলই দুটি করে ম্যাচ খেলেছে, যেখানে 3 নম্বরে থাকা বাংলাদেশ ও 4 নম্বরে থাকা ইন্ডিয়া দুটি দলই দুটি করে ম্যাচ খেলে একটি করে ম্যাচ ড্র করেছে, একটি করে ম্যাচ হেরেছে। একটি করে ম্যাচ ড্র করায় বাংলাদেশও পয়েন্ট পেয়েছে 1, ইন্ডিয়াও পয়েন্ট পেয়েছে 1। এরপর পয়েন্ট টেবিলের 1 নম্বরে থাকা সিঙ্গাপুর, 2 নম্বরে থাকা হংকং দুটি দলই দুটি করে ম্যাচ খেলেছে, যেখানে একটি করে ম্যাচ তারা জিতেছে, একটি করে ম্যাচ ড্র করেছে। দুটি দলই পয়েন্ট পেয়েছে 4 করে, রয়েছে পয়েন্ট টেবিলের 1 ও 2 নম্বর অবস্থানে। তো এখানে আপনারা বলতে পারেন বাংলাদেশ ও ইন্ডিয়া দুটি দলই দুটি করে ম্যাচ খেলেছে, 1 পয়েন্ট করে পেয়েছে। তাহলে বাংলাদেশকে কেন পয়েন্ট টেবিলের 3 নম্বরে, ইন্ডিয়াকে 4 নম্বরে অবস্থান দেওয়া হয়েছে? এখানে আপনার পয়েন্ট সমান হলে ফুটবলে দেখা হয় গোল ব্যবধান। গোল ব্যবধানেও কিন্তু বাংলাদেশের গোল ব্যবধান -1, ইন্ডিয়ারও গোল ব্যবধান -1। তাহলে কেন এই অবস্থানে বাংলাদেশ এগিয়ে রয়েছে? যখন দুটি দলের পয়েন্টের পাশাপাশি গোল ব্যবধানও সমান হয়ে যায়, তখন দেখা হয় সে দুটি দল মুখোমুখি ম্যাচ খেলেছে কিনা। যদি দল দুটি মুখোমুখি ম্যাচ খেলে, তাহলে তারা হোম ম্যাচে কেমন পারফরমেন্স করেছে, অ্যাওয়ে ম্যাচে কেমন পারফরমেন্স করেছে। হোম ম্যাচ এবং অ্যাওয়ে ম্যাচের পারফরমেন্সটা এখানে বিবেচনা করা হয়। এখানে কিন্তু বাংলাদেশ ইন্ডিয়ার মাটিতে গিয়ে ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচটা ড্র করেছে। যেহেতু বাংলাদেশ তাদের অ্যাওয়ে ম্যাচে ইন্ডিয়ার সাথে ম্যাচ ড্র করেছে, ইন্ডিয়া তাদের হোম ম্যাচ ড্র করেছে, যার কারণে বাংলাদেশ অ্যাওয়ে ম্যাচে ড্র করার ফলে বাংলাদেশ কিন্তু এখানে অ্যাডভান্টেজটা পেয়ে পয়েন্ট টেবিলের 3 নম্বরে অবস্থান করতেছে। আমার যতটুক জানা ছিল এতটুক থেকে আমি এই বিষয়টা বললাম। আপনারা যদি মনে করেন যে এটা আমি ভুল উপস্থাপন করেছি, তাহলে আপনারা সঠিক ইনফরমেশনটা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আমি বিষয়টা কারেকশন করে নেব। তো আমি যতদূর জানতাম ততদূর নিয়েই আপনাদেরকে আমি আলোচনাটা করলাম, যাচাই বাছাই করে আপনাদের সামনে উপস্থাপন করলাম। তো মূলত এখানে কিন্তু বিষয়টা এমনই দাঁড়িয়েছে। এরপর যদি আমরা দেখি গ্রুপ ডিতে থাকা 4টি দলের মাঝে পয়েন্ট টেবিলের 4 নম্বরে চাইনিজ তাইপেই, 3 নম্বরে শ্রীলঙ্কা, 2 নম্বরে থাইল্যান্ড, 1 নম্বরে তুর্কমেনিস্তান। প্রতিটি দলই দুটি করে ম্যাচ খেলেছে, যেখানে 4 নম্বরে থাকা চাইনিজ তাইপেই দুটি ম্যাচের দুটি হেরেছে, কোনো পয়েন্ট পায়নি। 3 নম্বরে থাকা শ্রীলঙ্কা দুটি ম্যাচের মাঝে 1 ম্যাচ জিতেছে, 1 ম্যাচে হেরেছে। 1 ম্যাচ জিতে 3 পয়েন্ট পেয়েছে শ্রীলঙ্কা। 2 নম্বরে থাকা থাইল্যান্ড দুটি ম্যাচের মাঝে 1 ম্যাচ জিতেছে, 1 ম্যাচে হেরেছে। থাইল্যান্ডও পয়েন্ট পেয়েছে 3। পয়েন্ট টেবিলের 1 নম্বরে থাকা তুর্কমেনিস্তান, তারা দুটি ম্যাচের দুটিতে জয়লাভ করে 6 পয়েন্ট পেয়ে এককভাবে পয়েন্ট টেবিলের 1 নম্বর অবস্থানে রয়েছে। এরপর পয়েন্ট টেবিল গ্রুপ ইতে থাকা 4টি দলের পয়েন্ট টেবিলে 4 নম্বরে পাকিস্তান, 3 নম্বরে আফগানিস্তান, 2 নম্বরে মায়ানমার, 1 নম্বরে সিরিয়া। 4 নম্বরে থাকা পাকিস্তান দুটি ম্যাচ খেলেছে, দুটি ম্যাচই হেরেছে, কোনো পয়েন্ট পায়নি। একইভাবে 3 নম্বরে থাকা আফগানিস্তানও দুটি ম্যাচের দুটি হেরেছে, কোনো পয়েন্ট পায়নি আফগানিস্তান। 2 নম্বরে থাকা মায়ানমার দুটি ম্যাচ খেলেছে, দুটি জিতেছে, পয়েন্ট পেয়েছে 6। এরপর 1 নম্বরে থাকা সিরিয়া 2 ম্যাচের দুটিতে জয়লাভ করে পয়েন্ট পেয়েছে 6। তো এখানে 1 নম্বরে সিরিয়া, 2 নম্বরে রয়েছে মায়ানমার। মূলত গোল ব্যবধানের ভিত্তিতে তাদের অবস্থান দেওয়া হয়েছে। এরপর গ্রুপ এফে থাকা 6টি দলের মাঝে পয়েন্ট টেবিলের 4 নম্বরে রয়েছে নেপাল, 3 নম্বরে লাওস, 2 নম্বরে ভিয়েতনাম, 1 নম্বরে মালয়েশিয়া। প্রতিটি দল দুটি করে ম্যাচ খেলেছে, যেখানে 4 নম্বরে থাকা নেপাল কোনো ম্যাচ জয়লাভ করতে পারেনি। 3 নম্বরে থাকা লাওস দুটি ম্যাচ খেলেছে, 1 ম্যাচ জিতেছে, 1 ম্যাচে হেরেছে। 1 ম্যাচ জিতে 3 পয়েন্ট পেয়েছে লাওস। 2 নম্বরে ভিয়েতনাম 2 ম্যাচের একটিতে জয়লাভ করেছে, একটি ম্যাচে হেরেছে ভিয়েতনাম। 1 ম্যাচ জিতে 3 পয়েন্ট পেয়েছে ভিয়েতনাম। 1 নম্বরে মালয়েশিয়া দুটি ম্যাচ খেলেছে, দুটি ম্যাচই জয়লাভ করেছে মালয়েশিয়া পয়েন্ট পেয়েছে 6। তো এই ছিল কিন্তু 2027 এফসি এশিয়ান কাপ বাছাই পর্বের 6টা গ্রুপেরই আলাদা পয়েন্ট টেবিল আপনাদেরকে জানিয়ে দিলাম। এর আগে বাংলাদেশের ম্যাচটা শেষ হওয়ার সাথে সাথে আপনাদেরকে শুধুমাত্র গ্রুপ সিতে থাকা দলগুলোর পয়েন্ট টেবিল নিয়ে জানিয়েছিলাম। আজকে একটু দেরিতে হলেও 6টা গ্রুপের পয়েন্ট টেবিল আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তো অবশ্যই আপনারা কিন্তু 6টা গ্রুপের পয়েন্ট টেবিল দেখতে পাচ্ছেন। তো এখন আপনাদের সামনে এই এশিয়ান কাপ বাছাই পর্বের নিয়মকানুন নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব। তার আগে আপনাদেরকে আবারও মনে করিয়ে দিতে চাই, ওয়াইন শপ বিডি আমার নিজস্ব প্রতিষ্ঠান। তো আপনারা চাইলে আপনার পছন্দের দলের জার্সি কিন্তু ওয়াইন শপ বিডি থেকে কিন্তু কিনতেই পারেন।
আমাদের এই ওয়াইএন ফুটবল স্ট্যাট ইউটিউব চ্যানেলেরই একটা প্রতিষ্ঠান ওয়াইএন শপ বিডি। তো আপনারা কিন্তু বাংলাদেশ ফুটবল দলের হোম জার্সি অ্যাওয়ে জার্সি আমাদের ওয়াইন শপ বিডি থেকে কিনতে পারেন। এছাড়াও আপনার পছন্দের যে কোনো ধরনের জার্সি কিন্তু ওয়াইন শপ বিডি থেকে আপনারা কিনতে পারবেন। চাইলে বিভিন্ন টুর্নামেন্টের জন্য আপনাদের পছন্দের ডিজাইনে কাস্টমাইজ জার্সিও কিন্তু এখান থেকে বানিয়ে নিতে পারবেন। তাই আপনারা কিন্তু আমাদের ওয়াইন শপ বিডিতে অবশ্যই যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করলে হোয়াটসঅ্যাপে পাবেন আমাকে। এছাড়াও কিন্তু আপনারা আমাদের ফেসবুক পেজটা ভিজিট করতে পারেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে। তো যেমনটি বলছিলাম যে এই বাছাই পর্বের নিয়মকানুন নিয়ে একটু আলোচনা করব। তো এখানে কিন্তু আপনারা 6টা গ্রুপ দেখতে পাচ্ছেন। 6টা গ্রুপে কিন্তু দল রয়েছে 24টি। এই 24টি দলের মাঝে থেকে 6টা দল সরাসরি 2027 এশিয়ান কাপে খেলার অনুমতি পাবে বা যোগ্যতা অর্জন করবে। তাহলে সেই 6টা দল কোন 6টি দল হতে চলেছে? যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন এখানে 6টা গ্রুপ রয়েছে, তাহলে 6টা গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়ন যারা হবে তারাই কিন্তু 2027 এশিয়ান কাপে কোয়ালিফাই করবে। এখানে কিন্তু অন্য কোনো জটিলতা নেই। এখানে সরাসরি হিসাব যে 72টা ম্যাচ অনুষ্ঠিত হবে, সেই 72টা ম্যাচের মাধ্যমে প্রত্যেকটা দল কিন্তু 6টি করে ম্যাচ খেলে ফেলবে, যেখানে প্রতিটি দল ডাবল রাউন্ড রবিন পদ্ধতিতে হোম অ্যান্ড অ্যাওয়ে ফরম্যাটে একটা দল আরেকটা দলের বিপক্ষে 2টি করে ম্যাচ খেলবে নিজেদের গ্রুপে থাকা দলগুলোর বিপক্ষে। কিন্তু তাহলে প্রত্যেকটা দল যখন 6টি করে ম্যাচ খেলে ফেলবে তাহলে কিন্তু 72টা ম্যাচ শেষ হবে। আর এই 72তম ম্যাচ শেষ হওয়ার পরে প্রত্যেকটা গ্রুপের পয়েন্ট টেবিলে যারা 1 নম্বর স্থানটা দখল করে থাকতে পারবে শুধুমাত্র তারাই এখান থেকে 2027 এশিয়ান কাপের মূল পর্বে খেলতে পারবে। তো যেহেতু এখানে বাংলাদেশ অংশগ্রহণ করতেছে গ্রুপ সিতে, তাই আমরা গ্রুপ সি নিয়েও একটু আলোচনা করব। তো এখানে বাংলাদেশকে যদি 2027 এশিয়ান কাপে কোয়ালিফাই করতে হয় তাহলে সোজা হিসেব 6টা করে ম্যাচ খেলার পর বাংলাদেশকে অবশ্যই পয়েন্ট টেবিলের 1 নম্বরে থাকতে হবে, তাহলেই কেবল বাংলাদেশ 2027 এশিয়ান কাপে কোয়ালিফাই করতে পারবে। এখানে কিন্তু আর কোনো জটিল হিসাব নেই। তবে বাংলাদেশ কিন্তু ইন্ডিয়ার বিপক্ষে একটা ম্যাচ ড্র করেছে, এরপর আপনার সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটা হেরেছে 10 জুন গত মঙ্গলবারে। বাংলাদেশের পরবর্তী ম্যাচটা রয়েছে হংকংয়ের বিপক্ষে ঘরের মাটিতে খেলবেন। তো বাংলাদেশকে যেহেতু পয়েন্ট টেবিলের 1 নম্বরে থাকতে হবে 2027 এশিয়ান কাপে খেলার জন্য, তাহলে অবশ্যই হংকংয়ের বিপক্ষে যে ম্যাচটা হবে এই ম্যাচে অবশ্যই ঘুরে দাঁড়াতে হবে বাংলাদেশকে। অবশ্যই হংকংয়ের বিপক্ষে ঘরের মাটিতে জয় ছিনিয়ে আনতে হবে। যদি বাংলাদেশ হংকংয়ের বিপক্ষে জয় ছিনিয়ে আনতে ব্যর্থ হয় সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের 2027 এশিয়ান কাপে কোয়ালিফাই করার যে সম্ভাবনা এটি আরও সংক্ষিপ্ত হয়ে যাবে, আরও সূক্ষ্ম হয়ে যাবে, আরও কঠিন হয়ে পড়বে। তো আপনার সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটা যদি অন্তত ড্রও করতে পারতো বাংলাদেশ, সেক্ষেত্রে বাংলাদেশের জন্য অনেকটাই প্লাস পয়েন্ট হতো। তো যেহেতু হেরে গিয়েছে সহজ পথটা একটু কঠিন হয়েছে। তো বাংলাদেশ দল বর্তমানে যে অবস্থানে রয়েছে অবশ্যই এই চ্যালেঞ্জটাকে মোকাবেলা করার সামর্থ্য বাংলাদেশের রয়েছে। তবে রাতারাতি বাংলাদেশ দল থেকে যে আপনি আহামরি পারফরমেন্স বা আহামরি সাফল্য কামনা করবেন এটিও কিন্তু সঠিক হবে না। দলটা সবেমাত্র একটা সফলতার দ্বার প্রান্তে বা সফলতার যে শুরু বা সিঁড়িটা বয়ে উপরে উঠতে শুরু করেছে। এখনই যদি আপনি বলেন বাংলাদেশ দল প্রতিটি ম্যাচ খেলবে, প্রতিটি ম্যাচই জিতবে, এশিয়ান কাপেও কোয়ালিফাই করতে হবে, তাহলে কিন্তু আসলে ভুল হবে। বাংলাদেশ দলটা যে অধপতনের মধ্য দিয়ে যাচ্ছিল সেখানে নতুন বা প্রবাসী বা বাংলাদেশ বংশোদ্ভূত কিছু খেলোয়াড় তারা আগ্রহ প্রকাশ করে বাংলাদেশ দলটাকে একটা নতুন প্রাণ দিয়েছে। এখান থেকে বাংলাদেশ দলের সাফল্য পেতে হলে একটু সময় দিতে হবে, তাদেরকে দলটাকে গুছিয়ে নিতে হবে। তৃণমূল পর্যায়ের ফুটবলারদেরকেও প্রস্তুত রাখতে হবে, তারাও যেন দুঃসময়ে বাংলাদেশকে হাল ধরতে পারে। তাই আমরা শুধু এতটুকু চাইবো যে হংকংয়ের বিপক্ষে অন্তত ঘরের মাটিতে একটা ম্যাচে জয়লাভ যেন করে বাংলাদেশ, এবং বাংলাদেশ তাদের জয়ের ধারা যেন ফিরে পায়। 2027 এশিয়ান কাপের মূল পর্বে বাংলাদেশকে খেলতেই হবে, এমন চ্যালেঞ্জ বাংলাদেশকে এখন ছুড়ে দিলে হবে না। আমরা এই এশিয়ান কাপের লক্ষ্যটা ছেড়ে দিয়ে যদি পরবর্তী এশিয়ান কাপকে টার্গেট করে দলটাকে সেভাবে গুছিয়ে তুলতে পারি তাহলে অবশ্যই বাংলাদেশ ফুটবল দল ভালো একটা উপহার দিতে পারবে আমাদেরকে। তো অবশ্যই দলের প্রতি আমরা অবশ্যই শ্রদ্ধাশীল হব এবং অল্পতেই দলের প্রতি আস্থা হারাবো না। যারা খেলছে বাংলাদেশ দলে অবশ্যই তারা নিজেদের সর্বোচ্চটুকু দিয়েই খেলতেছে, অবশ্যই ফুটবল দলের সফলতা কামনা করছি আমরা। এরই পাশাপাশি আরও একটি কথা বলতে চাই, সেটি হলো বাংলাদেশ ফুটবল দলে শুধুমাত্র প্রবাসী বা বংশোদ্ভূত খেলোয়াড়দেরকে নিয়ে এসে রাতারাতি সাফল্য পাওয়া কিন্তু যাবে না।
যদি আপনার রুট লেভেলের প্লেয়ারগুলোকে আপনি তৈরি না রাখতে পারেন, আপনার তৃণমূল পর্যায়ের খেলোয়াড়কে যদি আপনি প্রস্তুত না রাখতে পারেন, তাহলে কিন্তু রাতারাতি সাফল্য আপনি পাবেন না। যেমন হামজা চৌধুরী, সামিত সোম তারা এসেছে, তারা মিডফিল্ডের কাজটা ঠিকই করতেছে, বাট অ্যাটাকিংয়ে গিয়ে আপনি কিন্তু ফরওয়ার্ডের খেলোয়াড়রা তারা কিন্তু গোল মিস করতেছে বা বিভিন্ন ধরনের ভুল করে বসতেছে। তো আপনার নিজের দেশের খেলোয়াড়কে যদি আপনি প্রস্তুত না রাখতে পারেন, শুধুমাত্র প্রবাসী বা বংশোদ্ভূত খেলোয়াড়দেরকে নিয়ে এসে আপনি যে রাতারাতি সাফল্য পাবেন, এটি কিন্তু বোকামি ছাড়া আর কিছুই হবে না। অবশ্যই দেশের খেলোয়াড়দেরকেও সেভাবে ট্রেনিং দিতে হবে, সেভাবে স্কিল গড়ে তুলতে হবে, তাদেরকেও সেভাবে প্রস্তুত রাখতে হবে। এই জন্য কিন্তু লিগ চালু রাখতে হবে। বাংলাদেশে একটি মাত্র লিগ রয়েছে যেটিকেও বিপিএল বলা হয়। ক্রিকেটে যেমন বিপিএল রয়েছে, ফুটবলেও কিন্তু বিপিএল রয়েছে, যেটি অনেকেই জানেন না। তো এই বিপিএলও আবার রয়েছে নানা ধরনের সিন্ডিকেট। তো এই সকল সিন্ডিকেট বন্ধ করতে হবে যদি ফুটবলকে এগিয়ে নিতে চান। অবশ্যই সিন্ডিকেটগুলোকে ভেঙে দিতে হবে। সেই সাথে আপনাদেরকে অবশ্যই লিগ বাড়াতে হবে, বিভাগীয় পর্যায়ে লিগ দিতে হবে, জেলা পর্যায়ে লিগ দিতে হবে, যেন তরুণ বা প্রতিভাবান খেলোয়াড়দেরকে আপনারা বের করে আনতে পারেন সেই তৃণমূল পর্যায় থেকে। তো এই বিষয়গুলোকে সামনে রেখে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে কাজ করতে হবে। না হলে কিন্তু আপনি শুধুমাত্র বংশোদ্ভূত খেলোয়াড় এনে সাফল্য পাবেন না, সেটি মরিচিকার মতো হবে। চলুন এক নজরে দেখে নেই পরবর্তী ম্যাচের সময়সূচি। পরবর্তী ম্যাচ রাউন্ড 3-এর ম্যাচ অনুষ্ঠিত হবে কিন্তু 9 অক্টোবর বৃহস্পতিবার। 9 অক্টোবর বৃহস্পতিবার বাংলাদেশ হংকংয়ের বিপক্ষে মাঠে নামবে। বাংলাদেশ সময় বিকাল 4টা দেওয়া রয়েছে এখানে। তবে বাংলাদেশের যে ম্যাচগুলো এখন অনুষ্ঠিত হবে সন্ধ্যা 7টাতেই শুরু হবে। তো সময়টা এখানে ফিক্সড নয়, এখানে আনুমানিক একটা সময় দেওয়া হয়েছে। তো 9 অক্টোবর বৃহস্পতিবার নিজেদের মাটিতে, ঘরের মাটিতে হংকংয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এরপর ভুটানের বিপক্ষে মাঠে নামবে লেবানন, ব্রুনাইয়ের বিপক্ষে মাঠে নামবে ইয়েমেন, চাইনিজ তাইপের বিপক্ষে মাঠে নামবে থাইল্যান্ড, লাওসের বিপক্ষে মাঠে নামবে মালয়েশিয়া, মালদ্বীপের বিপক্ষে মাঠে নামবে তাজিকিস্তান, মায়ানমারের বিপক্ষে মাঠে নামবে সিরিয়া, পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে আফগানিস্তান। এরপর সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে ইন্ডিয়া, শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে তুর্কমেনিস্তান। এরপর তাইমুর লেস্টের বিপক্ষে মাঠে নামবে ফিলিপাইন্স এবং সর্বশেষ ভিয়েতনামের বিপক্ষে মাঠে নামবে নেপাল। ভিয়েতনাম ও নেপালের মধ্যকার ম্যাচ দিয়ে 36তম ম্যাচ শেষ হবে। আর এই 36তম ম্যাচ শেষে আপনাদেরকে আবারও আপডেট জানিয়ে দেওয়া হবে। তো খেলাধুলার নিয়মিত আপডেটগুলো পেতে অবশ্যই আমাদের ওয়াইন ফুটবল স্ট্যাট ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এছাড়াও আমাদের কিন্তু ওয়াইন স্পোর্টস আপডেট নামে একটা মেইন চ্যানেল রয়েছে, আপনারা চাইলে সেটাও ভিজিট করতে পারেন। ক্রিকেট রিলেটেড ভিডিওগুলো আমরা শুরু থেকেই সেখানে আপলোড করে আসতেছি। এছাড়াও চাইলে আপনার পছন্দের দলের জার্সি ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন আমার নিজের প্রতিষ্ঠান ওয়াইন শপ বিডি থেকে। আপনারা অনলাইনে জার্সি কেনার ক্ষেত্রে অনেকেই কিন্তু প্রতারণার শিকার হয়ে থাকেন, তবে সেই সমস্যার সমাধান করতেই কিন্তু আমি ব্যক্তি উদ্যোগে এই ওয়াইন শপ বিডিটা চালু করেছি, যেন আপনারা একদম বিশ্বস্ততার সাথে জার্সি অর্ডার করতে পারেন আমার নিজস্ব প্রতিষ্ঠান থেকেই। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই। অবশ্যই ওয়াইন শপ বিডিটা ঘুরে আসবেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। আসসালামু আলাইকুম।